আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মুনতাহা চলে এসেছি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে। এই লাইভ ক্লাসগুলো আমাদেরকে সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। আমি তোমাদেরকে আজকে এসএসসি অর্থনীতির প্রথম দুটি অধ্যায় পড়াবো, যে দুটি অধ্যায় হচ্ছে অর্থনীতির পরিচয় আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। আমি তোমাদেরকে 6টি ক্লাসে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এসএসসি অর্থনীতির 10টি অধ্যায় পড়ানোর জন্য। আর তোমরা কে কোথা থেকে আমার ক্লাসটি দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং অবশ্যই তোমরা এই ক্লাসটি সবাই শেয়ার করে দাও, এবং শেয়ার করে একটা সবাই কমেন্টে ডান কথাটি সবাই লিখে দাও, এবং কোথা থেকে তোমরা বলছো সেই জেলার নামটি অবশ্যই লিখে দাও। যেমন আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, তাহলে আমি কি লিখবো? ডান ঢাকা। তাহলে সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না যেন। আমি তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলি, কে কে আছো আমার সাথে। অবশ্যই তোমরা আচ্ছা, আমার সাথে জয়েন করেছে এমডি নাইম ইসলাম। ও আচ্ছা, ও হচ্ছে এইচএসসি তে। আচ্ছা, আমাদের সাথে এখন পর্যন্ত জয়েন করেছে অলমোস্ট 100 জন স্টুডেন্ট। চট্টগ্রাম থেকে এমডি মোফাসেল জয়েন করেছে। অবশ্যই সবাই লাইভ ক্লাসটি শেয়ার করে দিবেন। আমিও আমার লাইভ ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। আমি আমার লাইভ ক্লাসটি আমার ফেসবুক ওয়ালে শেয়ার করে দিচ্ছি। সবাই সবার ফেসবুক ওয়ালে শেয়ার করে দিবেন এবং ডান কথাটি লিখে দিবেন। আচ্ছা, ঢাকা থেকে বলছে শাওন। আচ্ছা, আমরা এখন সব মিলে আরেকটা কথা, আমি এই ক্লাসের শেষে তোমাদেরকে 3টা প্রশ্ন দিব এই ক্লাসের উপর ভিত্তি করে, এবং তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আমাকে আমার মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ইনবক্স করবে, এবং যাদের উত্তর আমার পছন্দ হবে সে এমন 3 জনকে আমি নির্বাচন করে তাদের নাম এবং নোট আমি 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে পোস্ট করব। ও আরেকটি কথা, যারা আমার এই 6টি এসএসসি অর্থনীতির 6টি ক্লাস করবে, তাদেরকে 6টি ক্লাসের শেষে এমন একজন স্টুডেন্টকে আমি নির্বাচন করব যে কিনা স্টুডেন্ট অফ দ্য ইকোনমিক্স ক্লাস হিসেবে নির্বাচিত হবে, এবং তার নাম এই 10 মিনিটস স্কুল লাইভ গ্রুপে দেওয়া হবে। আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছে, এখন পর্যন্ত 143 জন জয়েন করেছে। নুরুল আহসান ডান শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে হচ্ছে তাও শারমিন আক্তার লিখেছে আমি ভার্সিটিতে পড়ি, তাও আপনি ক্লাসটি দেখছি আমি ঢাকা থেকে। অনেক অনেক ধন্যবাদ শারমিন আক্তার। আচ্ছা, তারপরে হচ্ছে কাজী ওহি জয়েন করেছে। আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি প্রথম অধ্যায়টি শুরু করার আগে তোমাদেরকে একটি প্রশ্ন করে নিব। আচ্ছা, তার আগে আমি একটি কথা বলে নেই। প্রথম অধ্যায়টি থেকে আমরা যে জিনিসগুলো পড়বো, টপিকগুলো পড়বো, তা হচ্ছে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জানবো, 2টি মৌলিক অর্থনৈতিক সমস্যা হিসেবে জানবো, অর্থনীতির 10টি নীতি হিসেবে জানবো, আয়ের বৃত্তাকার প্রবাহ হিসেবে আমরা গুলো জানবো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে আমরা জানতে পারবো। তাহলে আমরা প্রথমে অধ্যায় প্রথম 1 দিয়ে শুরু করি। আচ্ছা, তার আগে তোমরা বলে নাও, নিশ্চয়ই তোমরা যারা এসএসসি তে আছো তারা এতদিনের প্রথম অধ্যায়টি তারা কিছুটা হলেও পড়েছো। এখন আমার এই প্রশ্নের উত্তর দাও তো, অর্থনীতির জনক কে? স্যামুয়েলসন নাকি অ্যাডাম স্মিথ? যদি স্যামুয়েলসন হয় তাহলে তোমরা কমেন্টে 1 লিখতে পারো, আর যদি অ্যাডাম স্মিথ হয় উত্তর, তাহলে কমেন্টে 2 লিখো। দেখি তাহলে কে কে সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা, এমডি মোফাসসাল লিখেছে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, আপনার ক্লাস অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। তারপরে আকিব মাহমুদ জয়েন করেছে, সবুজ হোসেন। আচ্ছা, দেখি কে কে উত্তরটি দিতে পারে। আমি কিন্তু উত্তরের অপেক্ষায় রয়েছি। আমরা এখন অলমোস্ট 234 আমরা জয়েন করে ফেলেছি, 225 জন জয়েন করে ফেলেছি। আচ্ছা, আমরা দেখি কে কে বলতে পারে যে অর্থনীতির জনক কে, কে কে বলতে পারবে। আমি কিন্তু উত্তরের অপেক্ষা করছি। আচ্ছা, যদি 1 হয় তাহলে অবশ্যই কমেন্টে 1 লিখবেন,
স্যামুয়েলসন, আর যদি 2 হয় অ্যাডাম স্মিথ, তাহলে অর্থনীতির জনক যদি অ্যাডাম স্মিথ হয় 2 হয়, তাহলে হচ্ছে অ্যান্সারে 2 লিখবেন। আচ্ছা, সাদাতুল ইসলাম লিখেছে 2, একদম সঠিক হয়েছে সাদাত। আচ্ছা আকিব, হ্যাঁ তাহলে তুমি উত্তরটি বলে দাও তুমি যদি পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক উত্তর দিয়েছে। আকিব বলেছে না, অবশ্যই এটার উত্তর হবে হচ্ছে 2, অ্যাডাম স্মিথ। অর্থনৈতিক জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। আচ্ছা তাহলে চলো আমরা এখন মূল ক্লাসে চলে যাই। আমরা এখন অর্থনীতির উৎপত্তি ও বিকাশ দেখব। আচ্ছা দেখো, অর্থনীতির, এটা হচ্ছে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ। এটা কি? অর্থনীতির উৎপত্তি ও বিকাশ। আমরা এই অর্থনীতির উৎপত্তি ও বিকাশ পড়তে পড়তে কিন্তু অর্থনীতির সংজ্ঞাটা সহজেই জানতে পারবো। দেখো কি বলেছে, 2500 খ্রিস্টপূর্ব হিব্রু সভ্যতায়, তার মানে মুসা আলাইহিস সালামের সময় 2500 খ্রিস্টাব্দে ধরা হয়েছিল যে দর্শনের বইতে কিছু কিছু অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু আগেকার সময় একদম আদিম যুগে অর্থনীতি নিয়ে কিন্তু এত আলাদাভাবে আলোচনা করা হয় নাই। দর্শনের বইতে হয়তো কিছুটা দর্শন, তারপরে হচ্ছে ধর্ম, আইন নিয়ে, এসব নিয়ে আলোচনা একসাথে করা হয়েছিল। আগেকার দিনে মানুষ ভাবতো যে দিন এনে দিন খাওয়া বা শিকার করতে যাওয়া, অল্প একটু খাবার জোগাড় করা, এই জিনিসগুলো উৎপাদন, ভোগ এবং দৈনন্দিন যে কাজগুলো সাধন করাকেই ওরা অর্থনীতি মনে করত। এবং যদি দেখি গ্রিকরা বরাবরই তারা তাদের শিক্ষা দীক্ষা বুদ্ধির দিক থেকে সবসময় ওরা অনেক এগিয়েছিল। এই ইকোনমিক্স, অর্থনীতির যে ইংরেজি শব্দ ইকোনমিক্স, এই ইকোনমিক্স কথাটি এসেছে, এটা একটি গ্রিক শব্দ। ঐকোনমিয়া কিন্তু একটা ঐকোনমিয়া, এটি একটি গ্রিক শব্দ। এই গ্রিক শব্দটির অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা বা যেটাকে বলতে পারি আমরা ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। আচ্ছা, গৃহস্থালী ব্যবস্থাপনা, আমরা যদি একটা ঘরকে চিন্তা করি, আমরা যদি প্রত্যেকের পরিবারের কথা চিন্তা করি, তোমরা দেখো বাবা মা কিন্তু প্রত্যেকে অর্থ উপার্জন করছে, বাড়ির কাজ করছে। এই যে বাবা মা যে অর্থ উপার্জন করছে, এই অর্থ দিয়ে কিন্তু আমার কি করছে, সন্তানদেরকে লালন পালন করছে, পড়াশোনার কাজে অর্থ ব্যয় করছে। তারপরে হচ্ছে দেখা যায় আমাদের বাড়ির অনেক সময় কি, এই যে ইলেকট্রিসিটির বিল, গ্যাস বিল, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, যাবতীয় যে ভরণ পোষণ সবকিছুর যে কাজ বাবা মা কিন্তু করে থাকে, তাই না? একটা যদি গৃহস্থালী বা ঘরের কথা চিন্তা করি একটা ফ্যামিলিতে, ঠিক তেমন অর্থনীতি যদি বড় পরিসরে চিন্তা করি, একটি দেশের কথা চিন্তা করি, একটা দেশ কি করে দেখো, আমরা যদি দেখি আমাদের দেশেও কিন্তু বাজেট হয়ে থাকে, তাই না? প্রত্যেকটা শিক্ষা খাত, চিকিৎসা খাত, প্রত্যেকটা খাতে কিন্তু আলাদা আলাদা অর্থ ব্যয়ের জন্য বাজেট করা হয়ে থাকে। এই অর্থনীতি, ইকোনমির অর্থ হচ্ছে গৃহস্থালীর ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই, এরপরে আমরা দেখো পরের পয়েন্টটিতে চলে যাই, সেটা হচ্ছে কৈটিল্যের অর্থশাস্ত্র। আচ্ছা, কৈটিল্য অর্থশাস্ত্র। আচ্ছা, এখন কৈটিল্যকে আমাদের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে। এখন যীশু খ্রিস্টের জন্মের 300 বছর পূর্বে এই কৈটিল্য হচ্ছে মৌর্য বংশের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা যদি বলি তিনি হচ্ছে মৌর্য রাজ বংশের প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, এই কৈটিল্য যিনি, উনার কিন্তু দুটি আলাদা নামে উনি পরিচিত। এই নামগুলো হচ্ছে, উনাকে আমরা চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু উনি পরিচিত। এই কৈটিল্য তার একটা অর্থশাস্ত্র, নিজস্ব অর্থশাস্ত্রে লিখেছেন। তিনি এই শুরু করেছেন, একমাত্র তার এই অর্থশাস্ত্রে অর্থনীতির কথা এবং গুরুত্বটা তিনি আলাদাভাবে বর্ণনা করেছেন এবং আলাদাভাবে উল্লেখ করেছেন। এরপরে যদি আমরা দেখি, কৈটিল্যের পরে আসে হচ্ছে এই
1590 থেকে 1780 সাল পর্যন্ত বাণিজ্যবাদ। তার মানে হচ্ছে আমরা যদি বাণিজ্যবাদকে কি বলে, মার্কেন্টালিজম। বাণিজ্যবাদ হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, তারপরে হচ্ছে ইতালি, এরা হচ্ছে বাণিজ্যের অনেক প্রসার ঘটায় এই 1590 থেকে 1780 সাল পর্যন্ত। তখন ইংল্যান্ড কি করত, ইংল্যান্ডরা প্রচুর লাভের জন্য প্রচুর পরিমাণ রপ্তানি করত জিনিসপত্র অন্যান্য দেশে, কিন্তু খুব কম দ্রব্য তারা আমদানি করত। কিন্তু তারা সেই সকল দ্রব্যই আমদানি করত যেগুলো অনেক মূল্যবান ধাতু, যেমন সোনা, রূপা, হীরা। এরপরে ফরাসিরা দেখতে পারলো তারা এই ইংল্যান্ডের এই বাণিজ্যবাদের বিরোধিতা করে এক সময়। তখন তারা এই ভূমিবাদের কথা তারা বলে। ভূমিবাদ হচ্ছে তাদের মতে হচ্ছে ভূমি কৃষি হলো উৎপাদনশীলের মূল তথ্য এই ভূমিবাদ। আচ্ছা, এখন যদি এরপরে দেখি, এরপরে আসে 1776 সালে অ্যাডাম স্মিথ। 1776 সালে অ্যাডাম স্মিথ একটি বই লেখেন, যে বইয়ের নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি। আচ্ছা, অ্যাডাম স্মিথ যে বইটি লেখেন সেটা হচ্ছে অ্যান ইনকোয়ারি into the nature and causes of the wealth of nations। এই বইটি হচ্ছে আধুনিক অর্থনীতির মূল ভিত্তি, যা অ্যাডাম স্মিথ লিখেছেন। তিনি কিন্তু এই অর্থনীতির এই বইয়ের মাধ্যমে তিনি কিন্তু খুব জনপ্রিয় হয়েছেন, এবং তাকে কিন্তু এই অর্থনৈতিক জনক কিন্তু তাকে আমরা অ্যাডাম স্মিথকে কিন্তু বলে থাকি। তাহলে কিন্তু আমরা এই অর্থনীতির উৎপত্তি ও বিকাশের মাধ্যমে কি জানলাম। এরপরে কি হয়, অর্থনীতির কিন্তু বরাবরই আস্তে আস্তে কি জটিল হতে থাকে, অর্থনীতি নিয়ে আলাদা আলোচনা শুরু হয়ে যায়। এভাবেই কিন্তু দিনের পর দিন অর্থনীতি ব্যাপারটা কিন্তু, অর্থনীতি যে একটা আলাদা বিষয়, এটা নিয়ে কিন্তু কথা হয়েছে। এখন অর্থনীতি উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম, এই অর্থনীতি হচ্ছে যে আমরা যখন আমাদের এই সীমিত যে সম্পদ বা আমাদের যে গৃহস্থালী ব্যবস্থাপনা, এই ইকোনমি মানে কি গৃহস্থালীর ব্যবস্থাপনা, এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে অর্থনীতি হচ্ছে প্রত্যেকটা জিনিস বা সীমিত সম্পদ আর দুষ্প্রাপ্য সম্পদের এটা ব্যবস্থা করে থাকে। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমরা এরপরে পড়বো আমাদের, তাহলে কি হয়ে গেল, আমাদের এই অর্থনীতির উৎপত্তি ও বিকাশ কিন্তু পড়া হয়ে গেল। এরপরে আমরা দেখব হচ্ছে দুটি মৌলিক অর্থনীতির সমস্যা। আচ্ছা, তার আগে আমাকে একটু সবাই দেখি কে আবার আমার ক্লাসে জয়েন করেছো। আরফু ইসলাম জয়েন করেছো, কালাম জয়েন করেছো, ফারহান সাকিব ঢাকা থেকে দেখছে, ধন্যবাদ ফারহান সাকিব। তারপরে ওয়ালিদ খান জয়েন করেছে। আচ্ছা, ওকে। এরপরে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিব। এই যে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ পড়ালাম, সেটা থেকে বলো তো আন্তর্জাতিক বাণিজ্যে প্রসার ঘটে কোন দেশ। আমি কিন্তু বলেছি তিনটা দেশের কথা উল্লেখ করেছি, যে বাণিজ্যবাদের যে তিনটা দেশ কিন্তু তারা আন্তর্জাতিক বাণিজ্যে অনেক প্রসার ঘটিয়েছে। সেটা কোন দেশ বলো তো, জার্মানি না ফ্রান্স? কোন উত্তরটি হবে বলো? যদি উত্তরটি জার্মানি হয় 1 হয়, তাহলে কমেন্টে 1 লেখো। আর যদি উত্তরটি 2 ফ্রান্স হয়, তাহলে কমেন্টে তোমরা 2 লিখে জানিয়ে দাও। আচ্ছা, আমি তাহলে দেখি কে অ্যান্সার দিয়েছো। মোহাম্মদ সেলিম হোসেন দেখছে। আচ্ছা, আমি কিন্তু তোমরা কি পারবে কোনটি আন্তর্জাতিক বাণিজ্যে প্রসার ঘটে কোন দেশ, জার্মানি না ফ্রান্স? আচ্ছা, মহিবুল হাসান জয়েন করেছে। তোমরা তাহলে কি, আমরা তাহলে জেনে নেই। আমরা যদি দেখি তিনটা দেশের কথা বলা হয়েছে, কিন্তু আমি তিনটা দেশের কথা বলেছিলাম, ইংল্যান্ড, ফ্রান্স। আচ্ছা, একজন উত্তর দিয়েছে হচ্ছে এমডি হাসান, উত্তর দিয়েছে জার্মানি।
আচ্ছা, জার্মানি বলেছে, আমি কিন্তু তিনটা দেশে ইটস ওয়ান। ঈশানী চৌধুরী বলেছে ইটস ওয়ান, মানে জার্মানি বলেছে। আমি বলেছি ইংল্যান্ড, ফ্রান্স আর ইতালি, এই তিনটা দেশে কথা বলেছি। তাহলে কি হবে? উত্তর হবে হচ্ছে, আমাদের উত্তর হবে হচ্ছে ফ্রান্স। এরপরে আমি চলে যাব, আমি এরপরে পরের পয়েন্টে চলে যাব, যেটা হচ্ছে দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা যদি আমরা দেখি তাহলে দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা কি কি? দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। আচ্ছা, লিখে ফেলি, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। আচ্ছা, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। এখন আমি আগে বলে নেই, এই তার আগে দুটা সংজ্ঞা আমি তোমাদেরকে একটু বলে নেই। এল রবিনসন আর স্যামুয়েলসন এই অসীম অভাব নিয়ে দুটি সংজ্ঞা দিয়েছে দুষ্প্রাপ্যতা নিয়ে। এল রবিনসন বলেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে। স্যামুয়েলসন বলেছেন, সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়। এখন মনে করো আমার কাছে এই 500 টাকা আছে। এখন আমি যদি বলি যে এই বইটির দাম আর এই বইটির দাম আর এটা, এই দুটা জিনিসের মধ্যে যদি বলি যে আমি 500 টাকা আছে, আমি কোনটি কিনবো, আমাকে যদি বলা হয়, তাহলে আমি অবশ্যই এই বইটি কিনবো, কারণ এটা অর্থনীতির বই, যা আমি যেহেতু অর্থনীতিতে পড়েছি, আমার এই অর্থনীতির বইটি আমার জন্য প্রয়োজন। তো আমি আমার যেহেতু সীমিত সম্পদ আমার 500 টাকায় আছে, এই টাকার মধ্যে আমার এই বইটা কিনতে হবে, এই টাকাটা ইউজ করে। তাহলে আমি এই যে দুষ্প্রাপ্যতা মানে কি, প্রাপ্যতা যদি বলি, দুষ্প্রাপ্যতা মানে সহজেই পাওয়া যায় না এমন। আর অসীম অভাব যদি বলি, যে অভাবের আমাদের সীমা নাই, তার মানে আমাদের কিন্তু অভাব কিন্তু এক এক রকমের অভাব এক এক রকম। যদি আমি দেখি যে আমাদের কিন্তু অনেক সময় বিলাসবহুল দ্রব্যের অভাব থাকে, তার মধ্যে প্রয়োজনীয় দ্রব্যের অভাব থাকে। আমাদের প্রয়োজনীয় দ্রব্যগুলো কি, যে আমাদের প্রতিদিন যে কি লাগছে, খাদ্য, বস্ত্র, এই জিনিসগুলো, যে প্রতিদিনের জিনিসগুলো, এগুলো আমাদের প্রয়োজনীয় দ্রব্যের অভাব। আর হচ্ছে এই যে আমরা যদি বলি যে আমাদের বিলাসবহুল দ্রব্য, এগুলো কিন্তু আমাদের, যেমন অনেকে সবকিছু থাকার পরে হয়তো অনেকে শখ করে কোনো কিছু কিনতে চায়, বা শখ করে একটা মোবাইল ফোন কিনতে চাইলো, বা শখ করে একটা ল্যাপটপ কিনতে চাইলো, এই জিনিসগুলো হচ্ছে বিলাসবহুল দ্রব্যের অভাব। এখন হচ্ছে যদি দেখি দুষ্প্রাপ্যতা, অর্থনীতি কিন্তু সহজেই সবকিছু পাওয়া যায় না। এখন যদি বলি আমরা আলো, বাতাস, এগুলো কিন্তু আমরা সহজেই পেয়ে যাচ্ছি, এগুলো আমাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। এখন মনে করো একজন ব্যক্তির যদি মাসিক আয় যদি 30,000 টাকা হয়, সে চিন্তা করবে এই 30,000 টাকার মধ্যেই সে কিভাবে প্রত্যেক মাসে তার প্রয়োজনীয় অভাবগুলো মিটিয়ে সে বাকি টাকাটা সঞ্চয় করতে। এই পর্যায়ে দেখি অতি প্রয়োজনীয় অভাবগুলো মানুষ অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। তার মানে কি, আমি কিন্তু দেখো কোন জিনিসটা আমার প্রয়োজন বেশি, বইটার আমার প্রয়োজন বেশি, তাহলে আমি বইটা কিনবো, তাহলে বইটার অগ্রাধিকার আমার কাছে প্রথম। তো এই জন্য বলেছি অর্থনীতি আমাদেরকে এই অসীম অভাব আর দুষ্প্রাপ্য যে দ্রব্য, এগুলোর মধ্যে কিন্তু আমাদের সমন্বয় সাধন করে আমাদের অর্থনীতিতে এই বিষয়টা শেখায়। আচ্ছা, এরপর যদি বলি অর্থনীতির 10টি নীতিতে আমরা চলে যাব। এরপর আমরা দেখব অর্থনীতির 10টি নীতি। দেখো, অর্থনীতির 10টি নীতি যদি আমি দেখি, তাহলে আমাদের কি হলো, এই দুটি মৌলিক অর্থনীতির সমস্যা আমাদের হয়ে গেল। এখন দেখব আমরা অর্থনীতির 10টি নীতি। 10টি নীতির মধ্যে প্রথম নীতিটি হচ্ছে, আচ্ছা তার আগে আমি দেখে নিব যে কে কে ক্লাসে নতুন করে জয়েন করেছে। আচ্ছা, নাসরিন সুলতানা, কাজী আবির জয়েন করেছে, আরফু ইসলাম জয়েন করেছে, আচ্ছা রাকিব ইসলাম দেখছে, ওকে। এখন দেখবো আমরা অর্থনীতির 10টি নীতি। প্রথম নীতি হচ্ছে মানুষ পেতে হলে ছাড়তে হয়।
এখন যদি আমি বলি মানুষ পেতে হলে ছাড়তে হয়, এখন যদি আমি তোমাদেরকে বলি ধরো এখন তোমাদের কিন্তু কোনো কিছু কিন্তু ফ্রি না, তাই না? কেউ যদি তোমাদেরকে এসে বলে যে চলো তো তোমাকে আজকে ফ্রি খেতে নিয়ে যাবো, অনেক বন্ধু এসে বলে, কিন্তু ফ্রি না, তুমি কিন্তু হয়তো ওই সময়টাতে কিছু একটা অন্য কাজ করতে পারতে বা তোমার পড়াশোনার কাজ করতে পারতে। এখন দেখো তুমি যদি চিন্তা করো যে তাহলে কি হয়, কিছু ছাড়তে হয়। সুযোগ ব্যয় হচ্ছে তুমি কোনো কিছু পাওয়ার জন্য যেটা তুমি ত্যাগ করো, আরেকটা জিনিস ত্যাগ করো, সেটাকে তার সুযোগ ব্যয় বলে। যেমন ধরো আমি যদি বলি সুযোগ ব্যয়টা, মনে করো তুমি 1 ঘন্টা তুমি পড়াশোনা করতে পারো, আর অথবা তুমি 1 ঘন্টা কি করতে পারো, পড়াশোনা করতে পারো। তুমি 1 ঘন্টা কি করতে পারো, স্টাডি করতে পারো। এরপরে 1 ঘন্টা তুমি কি করতে পারো, 2টা এপিসোড দেখতে পারো। কিসের? 2টা পর্ব দেখতে পারো, হচ্ছে কোনো টিভিতে বা টিভি সিরিজে 2 ঘন্টা তুমি টিভি দেখতে পারো, বা তুমি কোনো টিভি সিরিজ দেখতে পারো, অথবা 1 ঘন্টা তুমি দেখতে পারো। আচ্ছা, 1 ঘন্টায় তুমি 2টা এপিসোড দেখতে পারো, বা 1 ঘন্টায় তুমি স্টাডি করতে পারো। এখন তুমি যদি এই 1 ঘন্টা স্টাডি করো বা পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি এই 1 ঘন্টা টিভি দেখতে পারবে না, ঠিক আছে? এই তাহলে সুযোগ ব্যয় হবে হচ্ছে এই 1 ঘন্টা, সুযোগ ব্যয় হবে হচ্ছে এই 1 ঘন্টার এই 2টি টিভি দেখা, 2টি টিভি 2 এপিসোড সিরিজ দেখা বা টিভি দেখা। এখন তার মানে কি কোনো কিছু, এখন তার মানে হচ্ছে এই আমরা এখন এই উদাহরণের মাধ্যমে জানলাম হচ্ছে সুযোগ ব্যয়। এখন আমরা দেখব পরের পয়েন্টে চলে যাব, যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। এখন মনে করো কালকে তোমার এক্সাম, কালকে তোমার পরীক্ষা, তাহলে এখন তুমি যুক্তি দিয়ে চিন্তা করো তো তোমার জন্য কি 1 ঘন্টা যদি তোমার মনে হতে পারে না যে 1 ঘন্টা যদি আর একটু বেশি পড়ি, আর একটু বেশি সময় দেই, তাহলে কিন্তু আমি এক্সামে ভালো লিখতে পারবো, বা ভালো করতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো। তার মানে হচ্ছে ঠিক প্রান্তিক পর্যায়ে শেষে এসে চিন্তা করা। তার মানে তুমি যদি যুক্তিবাদী হও, তুমি যদি বোঝো যে তুমি যদি 1 ঘন্টা আরেকটু বেশি পড়ো বা আরেকটু সময় দাও, তাহলে কিন্তু তোমার পড়াশোনাটা আরো ভালো হয়, আগামী দিন এক্সামের জন্য কিন্তু তোমার ভালো প্রস্তুতি তুমি নিতে পারবে। আচ্ছা, মানুষ প্রণোদনায় সাড়া দেয়, তার মানে কি? মানুষ, ধরো আমি একটা উদাহরণ দেই, আমরা কি বাজারে দেখি না অনেক সময় বাই 1 গেট 1 দেয়, ডিসকাউন্ট দেয়, বা অনেক সময় ছোট বাচ্চাদের মারা কি করে, বলে না যে তুমি যদি এটা পড়া শেষ করে দাও তাহলে কিন্তু আমি তোমাকে চকলেট কিনে দিব, বা তোমার যেটা পছন্দ ওটা কিনে দিব। এই যে এই প্রণোদনা বা এই যে একটা ইনসেন্টিভ দেয়, এই তার উৎসাহে কিন্তু বাচ্চাটা পড়াশোনা করছে, তাই না? তো এই যে প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম এই জন্য এটাকে বলা হয় মানুষ প্রণোদনায় সাড়া দেয়। বাণিজ্যে সবাই উপকৃত হয়। এখন দেখো প্রত্যেকটি দেশ কিন্তু সবকিছুতে সর্বা না। এখন বাংলাদেশ যদি দেখো, বাংলাদেশ কিন্তু অন্যান্য দেশ থেকেও কিন্তু অনেক প্রোডাক্ট বা দ্রব্য নিয়ে আসছে, তাই না? কি করছে? আমদানি করছে। তাহলে হয়তো মনে করো বাংলাদেশ ইংল্যান্ড থেকে একটা মোবাইল ফোন নিয়ে আসছে। এখন দেখো আবার বাংলাদেশ কি করছে, অনেক দেশে কিন্তু তার পোশাক রপ্তানি করছে, তাই না? এই যে বাণিজ্য হচ্ছে 2টা দেশের মধ্যে, সে কি করে বাণিজ্যে কিন্তু এতে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু উপকৃত হচ্ছে। আচ্ছা, আমরা এখন এই 5টা দেখলাম, এরপরে আমরা চলে যাব বাকিগুলা দেখার। এরপর দেখো আমি এটা মুছে দেই। এরপরে দেখো কি বলেছে, অর্থনৈতিক কার্যক্রম 6 নম্বর নীতিটি হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। তার মানে কি? দেখো প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু একটা বাজার আছে, তাই না? যেমন ধরো এখন কি হয়, ফেসবুকে অনলাইন বিজনেস হচ্ছে না, তাহলে অনেক মানুষ কিন্তু জামা কাপড় সেল করছে ফেসবুকের মাধ্যমে, তাহলে কি ফেসবুকটা কিন্তু একটা মার্কেট বা বাজার বলি। অথবা তুমি যে তোমার ঘরে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে যাও,
তখনও কিন্তু কি হয়, তোমার কিন্তু একটা বাজারে বা কোথাও যেতে হবে, মার্কেটে যেতে হয় ওই জিনিসটা কেনার জন্য। তাহলে কি বলেছি, অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। আচ্ছা, এরপরে দেখো, সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। তার মানে কি, গভর্নমেন্ট কিন্তু আরো অনেক কিছু যে পলিসিগুলো বা নিয়ম কানুনগুলো দিয়ে কিন্তু আরো বেটার করতে পারে। এখন ধরো, মনে করো যে এইটা যদি আমরা একটা এক্সাম্পল দেই, মনে করো তোমার একটি ফ্ল্যাট আছে, ঠিক আছে, বা তোমার একটি গাড়ি আছে। এখন এই গাড়িটি চাইলেই কিন্তু কেউ তোমার নিতে পারবে না, অন্য কেউ তোমার গাড়িটা নিতে পারবে না, কারণ ওই গাড়ির কেনার যে লাইসেন্স বা কাগজপত্র বা ফ্ল্যাটের যে দলিলপত্র কেউ তোমার কাছে আছে। তো এই যে এখন যদি তুমি দেখো, এই যে এই জিনিসটা, এই সরকার কিন্তু এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নিয়ম কানুন বা হচ্ছে পলিসি দিয়ে দেয়, যার মাধ্যমে কিন্তু অর্থনৈতিক আরো বেটার বা ভালো কিছু করতে পারে। আবার দেখো, পরেরটা যদি যাই, দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। তার মানে একটা দেশ কিভাবে সেই দ্রব্য বা সেবা উৎপাদন করছে, কি সে তার প্রোডাক্টিভিটি কেমন, সেটা কিন্তু ডিপেন্ড করে। যেমন ধরো, আমি যদি বলি, ধরো একটা নকশি কাঁথার কথা চিন্তা করি, নকশি কাঁথা। এখন দেখো, এই নকশি কাঁথা কিন্তু যদি হাতে সেলাই করা হয়, তাহলে বুঝতে পেরেছো, একটা কাঁথা কিন্তু যদি একজনে সেলাই করে বা দুইজন মিলে সেলাই করে, তাহলেও কিন্তু কাঁথাটা সেলাই করতে অনেক দিন লেগে যাবে। কিন্তু এই নকশি কাঁথাটাই যদি কোনো মেশিনের মাধ্যমে সেলাই করা হয়, তাহলে কিন্তু খুব অল্প সময়ে কিন্তু কাঁথাটি সেলাই করা হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। তার মানে কি, এই যে কত তাড়াতাড়ি জিনিসটা কিন্তু করছে, তার মানে কি, যত তাড়াতাড়ি নকশি কাঁথাগুলো মেশিনে সেলাই করবে, তাহলে অনেক বেশি কাঁথা সেলাই করতে পারবে, অনেক বেশি কাঁথা সেল করতে পারবে। তো এরকম কিন্তু তাহলে কি হবে, তাহলে প্রোডাক্টিভিটিও বাড়বে, তাহলে আয়ও বেশি হবে, সেই ক্ষেত্রে কি অর্থনীতি উপকৃত হবে। এরপরে যদি আমরা 9 নম্বর নীতিটা দেখি, 9 নম্বর নীতিতে কি বলেছে, যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। এখন দেখো, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু মুদ্রা ছাপায়, ঠিক আছে। এখন যদি সরকার মনে করে যে আমি বেশি বেশি করে টাকা ছাপাবো, তাহলে কিন্তু মুদ্রার মান বা টাকার যে মানটা কমে আসবে। মনে করো, তুমি 1 কেজি কমলা যেখানে তুমি ধরো 200 টাকায় কিনতে, এখন এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে কিন্তু এই 1 কেজি কমলা তুমি 200 টাকার বদলে এখন 350 টাকা দিয়ে কিনছো। তার মানে কি, টাকার মানটা কিন্তু কমে আসছে, তোমাকে একই পরিমাণ কমলা বেশি টাকায় কিনতে হচ্ছে। এরপরে আমরা 10 নাম্বারটাতে যদি বলি, 10 নাম্বার কি, সমাজে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। এখন আমি 10 নাম্বারটা লিখে ফেলি এখানে। 10 নাম্বারটা হচ্ছে সমাজে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। তার মানে কি, সমাজে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে ঠিক স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। তার মধ্যে কি, তাহলে যদি আমরা বলি মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায়, তাহলে কি করবে, বেকারত্ব কমে যাবে, ঠিক আছে। এর মানেটা হচ্ছে, মনে করো কোনো দ্রব্যর যদি চাহিদা, এখন মনে করো কোনো দ্রব্যের চাহিদা যদি বেড়ে যায়,
কোনো দ্রব্যের চাহিদা বেড়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে, প্রোডাকশন মানে ওই দ্রব্যটা কিন্তু আরো বাড়ানোর চেষ্টা করবে, তাই না? এবং প্রোডাকশন যখন বাড়বে তখন কিন্তু মানুষ চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, যার এই যে ব্যবসাটা করছে সে যখন আরো বেশি তার সেই দ্রব্যটা প্রোডাকশন বা উৎপাদন বাড়িয়ে দিবে, তখন কিন্তু সে সেই প্রাইসটাও বা দামটাও কিন্তু তার সাথে সাথে বাড়িয়ে দিবে। এবং দাম বাড়ানোর সাথে সাথে সে চিন্তা করবে কি, যে মানুষ এত জিনিস কিনছে, এত সেই প্রোডাক্টটা কিনছে, তাহলে সে আরো উৎপাদন করবে। আরো উৎপাদনের জন্য তার কি হবে, আরো লোকের প্রয়োজন হবে। সে আরো লোকের প্রয়োজন থেকে কি হবে, তখন আরো বেশি সে লোক নিয়োগ দিবে সেই দ্রব্যটা উৎপাদনের জন্য। তখন কি অন্যান্য যে যারা বেকার ছিল তাদের কিন্তু বেকারত্ব আর থাকবে না, তারা কি হয়ে যাবে, তারাও কিন্তু চাকরি পাবে। তাহলে এই জন্য বলা হয়েছে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে স্বল্পকালীন একটা বিপরীত সম্পর্ক বিরাজ করে। আচ্ছা, এরপরে আমরা এ পর্যন্ত তাহলে কি শিখলাম, আমরা কিন্তু অর্থনীতির 10টি নীতি শিখে ফেলেছি। এখন আমি যদি দেখি তোমাদেরকে, যদি আমি 2টা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তোমরা দিবে। আচ্ছা বলো তো, সীমিত সম্পদ কোনটি? বলো তো, বাতাস না গ্যাস? কোনটা হবে বলো তো? যদি 1 হয় তাহলে তোমরা অ্যান্সার দিবে 1, আর যদি 2 হয় অ্যান্সার দিবে 2। দেখি কে কে। আচ্ছা, তারপরে জয়েন করেছে মাহফুজুর রহমান দেখছে, মোজাম্মেল হক দেখছে, আচ্ছা তারপরে হচ্ছে নিসা দেখছে, ফারহানা বিথি দেখছে। আচ্ছা উত্তরটি, আচ্ছা তোমাদেরকে আরেকটু বলে নেই মুদ্রাস্ফীতি কি, সেটা যদি আমি একটু তোমাদেরকে এখন তোমাদেরকে একটু বলি, তাহলে তোমরা একটু আরেকটু বুঝতে পারবে। এখন দেখো, মুদ্রাস্ফীতি হচ্ছে, আচ্ছা দেখো এখন দেখি এখন কে কে উত্তর দিয়েছে। আরফু ইসলাম বলেছে হচ্ছে, আচ্ছা মুদ্রাস্ফীতি হচ্ছে কোনো কিছুর দাম বা সার্বিক দাম বা সবকিছুর জন্য বেড়ে যাওয়া, কোনো কিছুর দাম বা প্রাইস বেড়ে যাওয়াকে বলা হয় মুদ্রাস্ফীতি। আচ্ছা আরফু ইসলাম বলেছে 2, মোহাম্মদ সেলিম বলেছে 2। আচ্ছা অনেক ধন্যবাদ, একদম সঠিক উত্তর। সীমিত সম্পদ হচ্ছে বাতাস, কিন্তু আমরা অনেক পেয়ে থাকি তাই না, এটা সীমিত সম্পদের মধ্যে পড়ে না। গ্যাস হচ্ছে সীমিত সম্পদ। আচ্ছা এরপরে তাহলে আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কে কিন্তু জানলাম যে কোনো কিছুর প্রাইস বা দাম বেড়ে যাওয়াকে কি বলে, মুদ্রাস্ফীতি বলে। আচ্ছা এখন বলো তো, এই প্রশ্নের উত্তর দাও তো। আমি কিন্তু কিছুক্ষণ আগে এটা বলেছি 10টি নীতি পড়ানোর সময়, যে মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে, এটা কি সত্যি না মিথ্যা? যদি সত্যি হয় তাহলে 1 লিখো কমেন্টে, আর যদি মিথ্যা হয় তাহলে 2 লিখো কমেন্টে। আচ্ছা কি হয় বলতো, মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে, এটা কি সত্যি না মিথ্যা, কি বলে হয়? আচ্ছা অনেকেই অ্যান্সার দিচ্ছ দেখছো, আমরা একটু জলদি অ্যান্সার দিয়ে নেই, উত্তরটি বলে ফেলি জলদি। আচ্ছা মোহাম্মদ সেলিম হোসেন বলেছে 2 মিথ্যা। আচ্ছা দুই বলেছে, একটু ভালো করে চিন্তা করে বলো তো। আমি কিন্তু কিছুক্ষণ আগে 10 নম্বর নীতিতে বলেছি যে সমাজের মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে কিন্তু স্বল্পকালীন কি বিপরীত সম্পর্ক, মুদ্রাস্ফীতি আর কি বেকারত্ব কিন্তু একটা অপোজিট রিলেশন, মানে একটা বিপরীত সম্পর্ক। তাহলে কি হবে বলো তো, একটু ভেবে উত্তর দাও কি হবে। সমাজে মুদ্রাস্ফীতি, আবার বলছি, সমাজে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে কিন্তু একটা স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। তার মানে কি হবে, একটা বাড়লে একটা কমবে বা একটা কমলে একটা বাড়বে, তাহলে কি হবে,
সত্য হবে না মিথ্যা হবে? এটা অবশ্যই সত্য, এটা উত্তরটা ঠিক। হ্যাঁ, আরফু ইসলাম তুমি এখন ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। না নিসা, তুমি অনেক ভুল উত্তর দিয়েছো, তোমার উত্তর হয়নি। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ সবাই, অনেক সবাই। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকটি দেখো, আমরা এটা পড়বো। এটা কিন্তু পরের টপিকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেক অনেক ইন্টারেস্টিং একটা টপিক। তোমরা কিন্তু টপিকটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা এটা কিন্তু বুঝতে পারবে এবং পড়ে মজা পাবে। আচ্ছা, এরপরে আমরা পড়বো আয়ের বৃত্তাকার প্রবাহ। আমাদের এইটা এখন পড়বো, আয়ের বৃত্তাকার প্রবাহ। আয়ের বৃত্তাকার প্রবাহ। এখন দেখো, এটা একটু পড়ানোর জন্য আমার এটা সরিয়ে ফেলা লাগবে। আমি এটাও একটু মুছে দেই যেন বাকিগুলো লিখতে পারি, ডায়াগ্রাম বা চিত্রটা আঁকতে পারি। আচ্ছা, এখন আয়ের বৃত্তাকার প্রবাহ যদি দেখি আমরা, আচ্ছা উপরের লেখাটাও একটু মুছে দেই আমরা। আয়ের বৃত্তাকার প্রবাহ, আমরা এই কাগজগুলো লাগিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। তারপরে হচ্ছে ফার্ম সমূহ, তারপরে এখানে হচ্ছে পরিবার সমূহ, তারপর হচ্ছে এটা কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবে, জিনিসটা জটিল মনে হলেও কিন্তু অনেক সহজ একটা জিনিস। আচ্ছা, এখন দেখো, এই আয়ের বৃত্তাকার প্রবাহ কিন্তু কি দুটি প্রতিনিধি বা এজেন্ট থাকে। তারা কারা? এই হচ্ছে পরিবার সমূহ, বা এদেরকে কি বলে? ভোক্তাও বলা হয়। আবার কি ফার্ম সমূহকে কিন্তু উৎপাদকও বলা যায়। উৎপাদক কি, ফার্ম ও কারখানা কি কোনো কিছু উৎপাদন করে না, কোনো কিছু বানায় না, তাই না? এই জন্য তাদেরকে উৎপাদক বলা হয়। পরিবার সমূহ কি ভোক্তা, মানে তারা কিন্তু পরিবার কি করে, পরিবারের সদস্য বা কোনো ব্যক্তি, তারা কিন্তু ভোগ করে কোনো দ্রব্য। এখন আসো দেখো, আমরা যদি প্রথমে দেখব, এখন একটা ফার্ম কল্পনা করে নাও, মনে করো আচ্ছা প্রাণের কারখানার কথা চিন্তা করি। প্রাণে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, তাই না? ওরা অনেক জুস বানাচ্ছে, অনেক মশলা বানাচ্ছে, আরো অনেক কিছুই বানাচ্ছে। তাহলে এবং ওদের কিন্তু প্রাণের কারখানা কিন্তু রাজশাহী নাটোরে আছে। তো আমি কিন্তু প্রাণের কারখানা দেখেছি। তো কেন ওরা এই কারখানাটা রাজশাহীতে করেছে? কারণ রাজশাহীতে বা নাটোরে আম কিন্তু অনেক বেশি হয়, আমের ফলন অনেক বেশি। তারা যেন সহজেই ওখান থেকে আম কিনে কাঁচামাল হিসেবে, আম যেহেতু জুস বানানোর কাঁচামাল কি আম, কিনে যেন তারা বেশি বেশি এই আমের জুস বানাতে পারে, সেজন্য কিন্তু তার কারখানাটা ওখানে। আচ্ছা, এখন যদি চিন্তা করি যে মনে করো এখন ফার্মের কি দরকার, একটা ফার্মের যদি কারখানার সে বানাবে, একটা ল্যান্ড দরকার বা একটা ভূমি দরকার, তাই না? সেই কারখানা যখন হয়ে যাবে, সেই ভূমির মধ্যে হবে বা থাকবে যেটা জায়গায়, তখন যখন সে একটা দ্রব্য বানাবে তখন চিন্তা করবে নিশ্চয় অনেক লোকজনের শ্রম প্রয়োজন ওই জিনিসগুলো বানাতে, দ্রব্যগুলো বানাতে। তাহলে কি, এবং তাদের জন্য কিন্তু টাকাও লাগবে, সেই কারখানা যে গড়ে তুলবে সেটার জন্য কিন্তু অর্থের প্রয়োজন বা টাকার প্রয়োজন। এখন দেখো আমরা যদি দেখি পরিবার সমূহ কি করে, উৎপাদনের উপকরণ সমূহের বাজার। এখন উৎপাদনের উপকরণ কি জানো? উৎপাদনের উপকরণ হচ্ছে শ্রম, ভূমি আর মূলধন। আচ্ছা, শ্রম হচ্ছে কি দেখো, এখন পরিবার, মনে করো এই ওখানে একজন পরিবারের যে কোনো একজন ব্যক্তি ওই গ্রামের, এখন সে কি করবে, তার যে শ্রম, এই শ্রম যেহেতু উৎপাদন উপকরণ সমূহের বাজার থেকে তার শ্রম কি করবে, এই ফার্ম সমূহ
কিনে নেবে। তার মানে কি, কেউ যদি কোনো শ্রমিক যদি এই ফার্মে কাজ করে, সে কিন্তু কি পাবে, মজুরি পাবে, তাই না? তখন কি হবে, সে কিন্তু দেখো তখন ফার্ম কি করবে, তাকে মজুরি দিবে, তাই না, বা বেতন দিবে, মজুরি, খাজনা, সুদ। এখন একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু কি করবে, তখন এই মাধ্যমে তার কি হবে, আয় হবে, আয় হবে। এখন উপরের কথাটা চিন্তা করো, তোমরা এইটুকু জায়গার কথা চিন্তা করো, পরিবার সমূহ কি করবে, এই যে উপকরণ সমূহের বাজার হতে এই ফার্ম সমূহ কি করবে, এই যে শ্রম পরিবার থেকে কোনো ব্যক্তি বা অনেকগুলো ব্যক্তি এই ফার্মে কাজ করবে, তাই না? তখন কি করবে, এই ফার্ম বা ফার্মের যে মালিক, সে কি করবে, শ্রমিককে তার শ্রম দিবে এবং ভূমির জন্য কি দিবে, খাজনা। আর সুদ হচ্ছে কোনো অর্থ, যদি কারো থেকে অর্থ ধার নেওয়া হয়, তাকে যে অতিরিক্ত যে ধারের বাবদ যে অর্থটা দেওয়া হয় শতকরা একটা, তাকে সেটা কিন্তু সুদ হিসেবে ধরা হয়। যেমন ধরো এখন এই ফার্ম সমূহ কি করলো, পরিবার কিন্তু আয় করলো, তাই না, তাদের শ্রমের মাধ্যমে তারা পারিশ্রমিক পেল। এখন যদি দেখো তাহলে কি আমরা জানলাম, উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ কোনটি, উৎপাদনের উপকরণ হচ্ছে শ্রম, ভূমি, মূলধন। তার মানে কি, এই তিনটি কিন্তু উৎপাদনের যে উপকরণ হিসেবে কাজ করে বলেই এদেরকে এই শ্রমিক, ভূমি, মূলধন উৎপাদন উপকরণ হিসেবে কাজ করে বলেই কিন্তু এদেরকে এই যে উৎপাদনের উপকরণ বলে থাকা হয়, যা এই এদের যে বাজারটা তাদেরকে উৎপাদন উপকরণের বাজার বলা হয়। এখন দেখো, এখন কি করলো, এই উৎপাদন উপকরণগুলো কে ক্রয় করলো, এই দেখো উৎপাদন উপকরণের বাজার থেকে কিন্তু ফার্ম ক্রয় করলো। তাহলে কি, উৎপাদনের উপকরণ ক্রয় করলো, তাই না? এখন দেখো উৎপাদন উপকরণ ক্রয় করলো, ক্রয় করে কি করলো, সবাই কিন্তু ফার্মে কাজ করছে, এই যে জিনিস প্রোডাক্ট বানাতে, দ্রব্য বানাতে কিন্তু সবাই কাজ করছে কারখানায়। এতে কি হচ্ছে, অনেক দ্রব্য বা সেবা তখন কি হয়, যারা দ্রব্য সেবা যখন উৎপাদন করে তারা তখন কি করে, এই যে ধরো যে প্রাণের কথা বলেছি, প্রাণ, তাই না, তারা জুস কি করে, মনে করো দ্রব্য ও সেবার বাজারে তারা সেটা ছেড়ে দেয়। কি করে, দ্রব্য ও সেবার বাজারে সেটা দ্রব্য ও সেবা বিক্রয়। এখন দেখো দ্রব্য ও সেবা বিক্রয় করে কোথায়, দ্রব্য ও সেবার বাজারে। কারা করছে, এই প্রাণের যে এই যে ফার্ম, তারা কি করছে, জুস বা প্রোডাক্ট নিয়ে তাদের দ্রব্য ও সেবার বাজারে বিক্রি করছে। সেই বিক্রি করে তারা কি পাচ্ছে, আয় করছে কিন্তু, তাই না? এই অ্যারো চিহ্নটা দেখেছো, তারা কি করছে, আয় করছে। তার মানে তাদের দ্রব্য বিক্রি করে তারা আয় করছে। এখন দেখো, যখন এই আমরা যদি চিন্তা করি এটা, এখন কি করে একটা পরিবারের, আমরা যদি চিন্তা করি যে বাজার থেকে আমরা প্রাণের জুস কিনবো, তাহলে কি করি আমরা, সেই দ্রব্যটা বা সেবা ক্রয়, সেই দ্রব্যটা কিন্তু আমরা কিনে ফেলছি। কোথেকে কিনছি, তোমরা কিন্তু যে কোনো দোকান বা কোথাও আশেপাশে, তোমাদের বাসার আশেপাশের দোকান বা কোনো সুপার শপে গেলে কিন্তু তোমরা কি পাচ্ছ, এই প্রাণের যে দ্রব্যটা তোমরা কিন্তু কিনতে পারছো। তার মানে কোনো পরিবার সদস্য কিনছে, সেই অনুযায়ী কিনছে কি দিয়ে, এভাবে কিনছে না, অবশ্যই সে টাকা ব্যয় করে কিনছে। তাহলে কি হলো, এখানে ব্যয় করলো, কি ব্যয় করলো, অর্থ ব্যয় করে সে দ্রব্য ও সেবার বাজার থেকে এই যে ফার্মটা আছে প্রাণে, তাদের এই যে তারা যে উৎপাদন করেছে জুস, তার থেকে তাদের প্রোডাক্ট বা দ্রব্যটি কিন্তু কিনে নিল একজন ভোক্তা বা অনেকজন ভোক্তা। তাহলে দেখো এই আয়ের যে বৃত্তাকার প্রবাহ, দেখো এভাবে কিন্তু, তার মানে কি, এটা কিন্তু চক্রাকার বৃদ্ধিতেই চলতে থাকে, এই জন্য এটাকে কি বলা হয়েছে, আয়ের বৃত্তাকার প্রবাহ। তাহলে কি দেখলাম, দুটি হচ্ছে এজেন্ট বা প্রতিনিধি, ফার্ম আর পরিবার। কি হচ্ছে দেখো, আমরা ফার্ম হিসেবে কাদেরকে ধরেছি, মনে করো একটা প্রাণের ফ্যাক্টরির কথা ধরেছি, তারা কি আম দিয়ে জুস বানায়, তারা কি করছে,
যারা অনেকগুলো অনেক পরিবারের অনেকেই যারা আছে গ্রামে, তারা কি করছে, এই প্রাণের ফ্যাক্টরিতে কিন্তু তারা কাজ করছে তাদের শ্রম দিয়ে, তাই না? সেই জন্য তারা কি করছে, মজুরি পাচ্ছে, সেই জন্য তাদের আয় হচ্ছে, টাকা আয় হচ্ছে, তাই না? এরপরে কি করছে, এই ফার্ম যখন জুসটা বানিয়ে ফেলেছে তখন তারা দ্রব্য ও সেবার বাজারে সেটা বিক্রি করে দিয়েছে। বিক্রির পরিবর্তে তারা কি পেয়েছে, আয় করেছে, মানে তারা টাকা পেয়েছে। এবং সেই দ্রব্য সেবার বাজার থেকে কিন্তু কোনো ভোক্তা বা পরিবার সবাই তারা কি অনেকেই কি করছে, সে এই দ্রব্যটা ক্রয় করছে কিসের বিনিময়ে, অর্থের বিনিময়ে, তার মানে টাকা ব্যয় করছে। তাহলে এইভাবে আমরা জানতে পারলাম হচ্ছে এটা কি আয়ের বৃত্তাকার প্রবাহটি আমরা দেখতে পারলাম। আচ্ছা, এখন আমাদের এরপরে আমরা চলে যাব পরের টপিকে। আমি তাহলে এটা মুছে দিই। তোমরা অবশ্যই পরবর্তীতে কিন্তু এই ভিডিওটি দেখে নিলেই কিন্তু সহজে বুঝতে পারবে, এবং অবশ্যই এই বই থেকে যদি তোমরা একটু রিভাইজ করো বা দেখে নাও তোমাদের কিন্তু আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে এখন প্রশ্ন করি, বলো তো অর্থনীতির দুই ধরনের প্রতিনিধি কারা? আমাকে উত্তরে জানিয়ে দাও তো। আচ্ছা, সাদাত হোসেন আনসার দিব না, অবশ্যই আমি কিন্তু সবার উত্তর, হয়তো আসলে ক্লাস চলাকালীন যেটা হয় কি সব কমেন্ট পড়া কিন্তু আমাদের সম্ভব হয় না, তাই না? আমি অবশ্যই যেটা করব, ক্লাস শেষ হয়ে গেল যাদের কমেন্ট আমার পড়া হয়নি সবার কমেন্টের কিন্তু আমি উত্তর দিব, এটা আমি তোমাদেরকে কথা দিলাম। এখন দেখো, আচ্ছা, উৎপাদন উপকরণ 4টি, ভূমি, শ্রম, মূলধন। আচ্ছা, এখন দেখো পরিবারের বাজার থেকে উপযোগ মেটাচ্ছে, আলী ইমন দেখছে। আচ্ছা, উত্তর বলে দাও তো, কোনটি অর্থনীতি দুই ধরনের প্রতিনিধি কারা? পরিবার ও ফার্ম, দ্রব্য ও সেবা, কোনটি বলো তো? পরিবার ও ফার্ম। আচ্ছা, মোহাম্মদ সেলিম উত্তর দিয়েছে। আচ্ছা, মোহাম্মদ সেলিম যেটা হচ্ছে উৎপাদন উপকরণ হচ্ছে, তো এখানে কিন্তু তিনটা, যেহেতু ফার্মের ক্ষেত্রে তিনটা উৎপাদন উপকরণের কথা বলা হয়েছে বলে আমি তিনটার কথা বলেছি। পরবর্তীতে কিন্তু আমি তোমাদেরকে যখন অন্যান্য অধ্যায়গুলোতে যাব তোমরা কিন্তু আরো ডিটেলস জানতে পারবে, এই জন্য কিন্তু তোমাদের বাকি ক্লাসগুলো আমার সাথে করতে হবে। আচ্ছা, সাউন্ড কম। আচ্ছা, আমি কিন্তু অনেক জোরে কথা বলছি, তাও যদি তোমরা কিন্তু একটু হেডফোন ব্যবহার করতে পারো তাহলে কিন্তু একটু জোরে কথা শুনতে পারবে। আচ্ছা, হ্যাঁ, উত্তর যারা 1 দিয়েছো পরিবার ও ফার্ম তারা একদম সঠিক উত্তর দিয়েছো। তাহলে কি হবে, অর্থনীতির দুই ধরনের প্রতিনিধি কারা? পরিবার ও ফার্ম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের টপিকের উপরে, সেটা হচ্ছে আমরা এখন দেখব হচ্ছে এই অর্থনীতির বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থাগুলো আমরা দেখব। আচ্ছা, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থাগুলো যদি দেখি, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, এখন বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যদি দেখি, আমি প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। আচ্ছা, দেখো, এখন যদি বলি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে, এটাকে ইংলিশে ক্যাপিটালিস্টিক ইকোনমি বলা হয়। আচ্ছা, দেখো, এখন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যেই বৈশিষ্ট্য, 8টি বৈশিষ্ট্য রয়েছে। যেমন সম্পদের ব্যক্তি মালিকানা, তার মানে কি, মনে করো তোমার যে কোনো একজনের কথা চিন্তা করো, হয় তার একটা ব্যবসা রয়েছে, হ্যাঁ, আমরা কিন্তু এখন দেখি ফেসবুকে কি অনলাইনে কিন্তু বিজনেস করছে, তাই না? এখন যদি চিন্তা করি, হয়তো একজন লোক কাপড়ের বিজনেস করছে বা কাপড়ের ব্যবসা করছে, তার যে এই ব্যবসা, তার কিন্তু একদম তার সম্পদের যে একদম নিজস্ব মালিকানা, তাই না? কোনো অন্য কারো কিন্তু হস্তক্ষেপ নেই। তার মানে কি, ব্যক্তি
ব্যক্তি কিন্তু নিজেই হচ্ছে সেটার মালিক বা নিজেই সেটা ইনভেস্ট করছে এবং নিজেই তা লাভ করছে। এবং ব্যক্তিগত উদ্যোগ, এখন দেখো ব্যক্তিগত উদ্যোগ মানে কি, তার যে ব্যবসা, মনে করো যে এই ফেসবুকে অনলাইনে বিজনেস করছে বা এমনিও যার কোনো এমনি হয়তো তার কাপড়ের বিজনেস আছে, ধরে নাও তার একটা দোকান আছে, তার কি ব্যক্তিগত উদ্যোগ না, তার নিজস্ব উদ্যোগ, নিজস্ব অর্থ কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু এই বিজনেসটা বা ব্যবসাটা শুরু করেছে। এরপরে হচ্ছে অবাধ প্রতিযোগিতা। এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় হচ্ছে অবাধ প্রতিযোগিতা থাকে। তার মানে হচ্ছে যে একজন কাপড়ের ব্যবসা করছে, একজনই কিন্তু সেই দেশে কাপড়ের ব্যবসা করে না, এরকম কিন্তু অসংখ্য ব্যক্তি আছে, তারাও কিন্তু কাপড়ের ব্যবসা করে। সেই কারণে কি বলা হয়েছে, এতে কি আছে, অবাধ প্রতিযোগিতা আছে, তাই না? এখন হচ্ছে তার মানে হচ্ছে এই তারপর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখন দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যদি বলি, তার মানে হচ্ছে এখানে কিন্তু একটা ব্যাপার থাকে যে কোনো যে পোশাকের দামটা ব্যক্তি কিন্তু যে কিনবে, যে ক্রেতা তার থেকে কিনবে, তার আর ওই ব্যক্তির বিক্রেতার মাধ্যমে, ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু একটা দাম কষাকষি হয়, তাই না? তবে অনেকে, তোমরা সবাই কাপড় কিনতে গেলে বা অন্য কোনো দ্রব্য কিনতে গেলে অনেক কিন্তু দামাদামি করে, তাই না? তাহলে কি একটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা রয়েছে। মুনাফা অর্জন, এখন দেখো কোনো ব্যক্তি ধরো একটা কাপড় 100 টাকা দিয়ে কিনলো, এখন সে ওইটা চাইলে কিন্তু 200 টাকা দিয়ে বিক্রি করতে পারে, তাহলে যে 100 টাকার বাইরে যে আরো অতিরিক্ত 100 টাকা, সেটা কিন্তু তার জন্য লাভ বা লভ্যাংশ বা মুনাফা। তাহলে কি হচ্ছে, ভোক্তার মুনাফা অর্জন হচ্ছে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। ভোক্তার স্বাধীনতা, তার মানে হচ্ছে ভোক্তার স্বাধীনতা হচ্ছে যে কিনবে তার প্রোডাক্টটা, যে দোকান থেকে কিনবে কাপড়টা, যে ক্রয় করবে সে ভোক্তা, সে কিন্তু তার স্বাধীনতা রয়েছে, সে ইচ্ছা হলে কিনতে পারে, না ইচ্ছা হলে না কিনতে পারে। তার মানে হচ্ছে তার যদি তার নিজের পছন্দ মতো দামে, দর কষাকষি করার পরে যদি তার নিজস্ব পছন্দ মতো দামে যদি সে কিনতে চায়, তাহলে সেটা কিনবে, এবং সেই দামে যদি সে পছন্দ না হয়, সে চাইলে কিন্তু না কিনতে পারে। এবং আয় বৈষম্য যদি দেখো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিন্তু দেখো, যদি উদাহরণটা দিয়েছি, এই যে একটা দোকানে কিন্তু অনেক অন্যান্য কর্মচারী আছে, তাই না? এবং যে এই দোকানে বা যে দ্রব্যটা বিক্রি করছে, যে দ্রব্যটা তৈরি করেছে বা বিক্রি করছে, তার কিন্তু সে কি করছে, ওখানে কিন্তু অনেক শ্রমিক খাটছে, তাই না? ওই দোকানে কিন্তু অনেক শ্রমিক কাজ করছে। এখন কাজ করতে কি তুমি দেখো, ধরো এই আয় বৈষম্য মানে হচ্ছে যে দোকানের মালিক বা যে পোশাক বিক্রেতা, তার কিন্তু ঠিকই অনেক লাভ হচ্ছে, হয়তো আগের মাসের থেকে এই মাসে অনেক লাভ হয়েছে, কিন্তু যে শ্রমিকরা কাজ করছে তাদের কিন্তু আয়ের পরিবর্তন হচ্ছে না, তাদের বেতন কিন্তু এই শেষ মাসে যা ছিল এখনো তাই থাকবে। তার মানে কি এই আয়ের একটি বৈষম্য রয়েছে এই অর্থনৈতিক ব্যবস্থায়। তারপরে সরকারের ভূমিকা, এখন সরকারের ভূমিকা হচ্ছে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করাতেও কিন্তু এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিন্তু তার ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এরপরে যদি দেখি আমি, এরপর তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব। আচ্ছা, প্রশ্ন করার আগে আমি তোমাদেরকে এর পরের টপিকটা বুঝাবো, তার আগে আমি কয়েকটি কমেন্ট নিয়ে নিই। আচ্ছা, খোরশেদ ইথার দেখছে, সেতু দেখছে, আচ্ছা ঠিক আছে, অনেকেই দেখছে। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে যে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করবো, এখন হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পরে আমরা এখন সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে দেখব। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যদি দেখি, এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যেটাকে বলা হয় সোশ্যালিস্টিক ইকোনমি ইংলিশে বলা হয়, এবং তার কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখে নিয়ে আলোচনা করি, যেভাবে আমরা
ধনতান্ত্রিক অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি। আচ্ছা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি থাকে? সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা থাকে। তার মানে কি, সেই সম্পদের মালিক থাকে রাষ্ট্র এবং কেন্দ্রীয় পরিকল্পনা থাকে। তার মানে রাষ্ট্রেরই কিন্তু একটা পরিকল্পনা থাকে সেই অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। ভোক্তার স্বাধীনতার অভাব, তার মানে আচ্ছা ধরো এখন যদি আমরা দেখি গ্যাস, বিদ্যুৎ, আর পানি, তাই না? এটা কিন্তু কোনো ব্যক্তির দ্বারা চালিত না, তাই না? আমরা কি করি, এই দেখো গ্যাসের একটা নির্দিষ্ট দাম আমরা কিন্তু প্রত্যেক মাসে দিয়ে থাকি এবং সেটা কি সরকারের, সেটা কি করে পুরাই মালিকানাটা কার? সরকারের। এবং সরকারের এটা নিয়ে কিন্তু তার একটি কেন্দ্রীয় বা নিজস্ব পরিকল্পনা আছে। এবং ভোক্তার স্বাধীনতার অভাব, এখন দেখো কোনো ভোক্তা কিন্তু চাইলেই এর দাম কোনোভাবে কমাতে বা বাড়াতে পারবে না। সরকার যেই দাম নির্ধারণ করবে সেই দামটাই কিন্তু ভোক্তাকে মেনে নিতে হবে। তারপরে যদি দেখো এই তিনটা আমরা দেখে ফেললাম, এরপরে যদি দেখি অবাধ প্রতিযোগিতার অভাব, তার মানে কি আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেরকম অনেক বেশি প্রতিযোগিতা দেখেছি দাম নিয়ে বা কোনো দ্রব্য কেনা বেচা নিয়ে, কিন্তু এখানে কিন্তু সেই প্রতিযোগিতাটা নাই, কারণ সরকারের নির্ধারিত দ্রব্য, নির্ধারিত মূল্যই কিন্তু সবাইকে, ভোক্তাকে কিন্তু সেটা কিনতে হবে বা দিতে হবে। এখন দেখো তার মানে কি অবাধ প্রতিযোগিতার অভাব রয়েছে। ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত, তার মানে কোনো ব্যক্তি কিন্তু চাইলেই সেটা থেকে লাভ করতে পারবে না। সেই যদি সরকারের যে লভ্যাংশ বা সরকার যেই লাভ করবে সেটা কিন্তু কোনো সমাজের উন্নয়নের কাজ বা অন্য কোনো কাজে সমাজের ব্যবহার করা হবে, সেই ক্ষেত্রে ব্যক্তিগত কোনো মুনাফা থাকবে না। তাহলে আমরা এই 5টি বৈশিষ্ট্য দেখে ফেললাম কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমি তোমাদেরকে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে দুটি প্রশ্ন করব। একটি প্রশ্ন করব, সেটা প্রশ্নটি হলো মুনাফা অর্জন কিসের বৈশিষ্ট্য? বলতো, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নাকি সমাজতান্ত্রিক অর্থনৈতিক অবস্থার বৈশিষ্ট্য? আচ্ছা, যদি উত্তর হয় 1 তোমরা অবশ্যই উত্তর 1 লিখবে কমেন্টে, আর যদি 2 হয় তাহলে অবশ্যই 2 লিখবে। আচ্ছা, সামিয়া রহমান, আচ্ছা হ্যাঁ নিসা উত্তর দিয়েছে 1, হ্যাঁ একদম ঠিক হয়েছে। আবিদুর রহমান দেখছে, নতুন জয়েন করেছে। মনিরুল ইসলাম জয়েন করেছে। আচ্ছা, ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। আচ্ছা তোমরা অনেকে উত্তর দিয়েছো, হ্যাঁ একদম সঠিক উত্তর দিয়েছো, 1 হবে। তাহলে কি আমরা দেখেছি কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি থাকে? মুনাফা অর্জন। কি কোনটার বৈশিষ্ট্য? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা দেখেছি মুনাফা অর্জন সেটার বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাব পরেরটাতে, সেটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। উপর চলে যাব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যদি দেখি, এখানে কিন্তু আমরা যদি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাই, তার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, সম্পদের কি দেখব? ব্যক্তিগত। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আমরা যা পড়েছি ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক
এই দুইটি অর্থনৈতিক ব্যবস্থা মিলেই হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এরপরে যদি আমরা এর বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো চলো লিখে ফেলি। প্রথমটি হচ্ছে সম্পদের কি ব্যক্তিগত ও সরকারি মালিকানা। ব্যক্তিগত ও সরকারি মালিকানা, তার মানে ধরে নাও সেই ক্ষেত্রে কিন্তু দেখো অনেক ব্যাংকই আছে, তাই না? যেমন বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক, এগুলো সরকারি ব্যাংক। এছাড়াও কিন্তু অনেক প্রাইভেট ব্যাংক আছে, তাই না? তার মানে হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সরকার এবং ব্যক্তি মালিকানায় কিন্তু বিদ্যমান রয়েছে। এরপরে আমরা যদি পরের বৈশিষ্ট্য দেখি, ব্যক্তিগত উদ্যোগ। এখন দেখো এই মিশ্র অর্থনীতি কিন্তু ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ রয়েছে। ওই যে বলেছি যে কোনো কিছু যখন একটা মিশ্র অর্থনীতি কিন্তু ব্যক্তিগত সরকারি দুই ধরনেরই কিন্তু এই ব্যবস্থা রয়েছে, এবং সরকারও উদ্যোগ নিয়ে থাকে অনেক কিছু, এবং ব্যক্তিরও কিন্তু নির্দিষ্ট ব্যক্তি বা অনেকগুলো ব্যক্তিও কিন্তু উদ্যোগ নিয়ে থাকে। এরপরে 3 নাম্বার যদি দেখি, সরকারি উদ্যোগ। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে উদ্যোগ। তারপরে 4 নাম্বার হচ্ছে মুনাফা অর্জন। 5 নাম্বার হচ্ছে ভোক্তার স্বাধীনতা। এখন দেখো ব্যক্তিগত উদ্যোগ রয়েছে, সরকারি উদ্যোগ রয়েছে, এখন মুনাফা অর্জন। দেখো মুনাফা অর্জন মানে কি? মুনাফা অর্জন কিন্তু সরকারও মুনাফা অর্জন করছে, ব্যক্তিও মুনাফা অর্জন করছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এক চেটিয়া না। তার মানে হচ্ছে যেমন আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দেখছি যে একজন ব্যক্তি সে একদম নিজেভাবে কিন্তু লাভ করে যাচ্ছে কোনো তার যেই দ্রব্যটা বিক্রি করে দোকানে বা ভোক্তার কাছে, কিন্তু সেই ক্ষেত্রে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু দুই ধরনেরই রয়েছে, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মিশে, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারি যে মুনাফা অর্জন এটা একচেটিয়া না। ভোক্তার স্বাধীনতা, তার মানে যেহেতু দুটি অর্থনৈতিক ব্যবস্থার মিশ্রণ রয়েছে, সেখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু ভোক্তার স্বাধীনতা রয়েছে। যেমন যদি দেখি দ্রব্য ক্রয়, যেমন সরকার কিন্তু ধূমপান বা সিগারেটের মধ্যে কিন্তু কি ট্যাক্স বসানো হয়, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু একজন চাইলে ভোক্তা জিনিসটা তার ইচ্ছা মতো কিনতে পারে, আবার ইচ্ছা মতো নাও কিনতে পারে, সেটা সেই প্রত্যেক ভোক্তার উপর সেটা নির্ভর করে। এই জন্য তার মানে ভোক্তার স্বাধীনতা রয়েছে। আমরা এরই সাথে কিন্তু 3টা অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য জেনে ফেললাম। সেটা হচ্ছে কি ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এরও বাইরে একটা যেটা রয়েছে, আরেকটা কথা, এখন কিন্তু মানে ব্যাপারটা এমন না যে কোনো দেশে কিন্তু বিশুদ্ধভাবে যে কোনো একটা অর্থনৈতিক ব্যবস্থা, যেমন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা সমাজতান্ত্রিক যে কোনো একটা বিরাজ করে না। তো ম্যাক্সিমাম দেশে, বেশিরভাগই দেশে যেটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই কিন্তু বিরাজ করে। এরপরে যেটা দেখি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাগুলো যদি দেখি, 1 নম্বর বৈশিষ্ট্য ইসলাম ধর্মে বিশ্বাস। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুদমুক্ত আমানত। তারপর হচ্ছে যাকাত ও ফিতরা। তার মানে হচ্ছে কি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যেহেতু ইসলাম ধর্ম, তার মানে এই ধর্মে বিশ্বাস থাকতে হবে। সুদমুক্ত আমানত, তার মানে কিন্তু দেখো যেমন অনেক ব্যাংকে কিন্তু, যেমন ইসলামিক অনেক ব্যাংকে যেগুলো হচ্ছে টাকা রাখলে কিন্তু সেখানে সুদমুক্ত ভাবে তুমি সে টাকা আমানত রাখতে পারবে। তো হচ্ছে যাকাত, তার মানে হচ্ছে
কোনো নির্দিষ্ট তোমার যদি সম্পদ থাকে সেই সম্পদের উপরে কিছু টাকা দেওয়া, তাই না? ইসলাম ধর্মে কিন্তু এই নিয়ম রয়েছে। তার মানে হচ্ছে কি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটি। তাহলে আমরা কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো জেনে গেলাম এবং এই চ্যাপ্টারে কিন্তু অধ্যায়ের আমরা এখানে শেষ। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, বলো তো বাংলাদেশের কোন অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র নাকি ইসলামী? কমেন্টে জানিয়ে দাও। যদি 1 হয় তাহলে 1 লিখো, আর যদি 2 হয় 2 লিখো। আচ্ছা, আনিসুর রহমান দেখছে, রুচি সাবস্তি জয় করেছে। আচ্ছা, লাবণী চৌধুরী দেখছে। আচ্ছা, তোমরা উত্তরটি জানিয়ে দাও। বাংলাদেশের কোন অর্থনৈতিক ব্যবস্থা বলো তো মিশ্র নাকি ইসলামী? আচ্ছা, একজন বলেছে 1 আপু, মুক্তা বলেছে এ মানে 1 মিশ্র। একদম ঠিক উত্তর দিয়েছো তোমরা দুজন। আচ্ছা, হ্যাঁ তুমিও উত্তর দিয়েছো ঠিক। রোমন খান দেখছে, নতুন জয়েন করেছে। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখব। তোমাদের যেহেতু এই অধ্যায়টি পড়া হয়ে গিয়েছে, এখন আমি তোমাদেরকে দুটি প্রশ্ন দিব। এই দুটি প্রশ্ন আয়ের বৃত্তাকার প্রবাহ চিত্র সহ আলোচনা করো, এইটি। আর হচ্ছে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার তুলনা করো। এই দুটি প্রশ্ন উত্তর তোমাদেরকে লিখে, তোমরা কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর লিখে আমাকে জানাতে পারো। আমাকে মেসেঞ্জারে কিন্তু জানাতে পারো, এবং যার উত্তর বেশি ভালো হবে বা যে বেশি ভালো উত্তর লিখতে পারবে তার কিন্তু সেমন 3 জনের নাম অবশ্যই টেনমেন স্কুল লাইভ গ্রুপে আমি সেটা দিব। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে 1, হ্যাঁ সবার উত্তরই হয়েছে। আচ্ছা ফেলুদা, হ্যাঁ তোমার নাম মেনশন করে দিয়েছি। অনেক সময়, হ্যাঁ আমি আবার বলছি, সব কমেন্ট পড়া আসলে হয়ে ওঠে না, সেই ক্ষেত্রে আমি অবশ্যই ক্লাস শেষে তোমাদের সবগুলো কমেন্টের উত্তর দিয়ে দিব। আচ্ছা, এখন তাহলে এই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো এসএস তানভি নতুন জয়েন করেছো। আচ্ছা, তোমরা কিন্তু এই দুটো প্রশ্নের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেন পরে তোমরা বাসায় বসে এই অধ্যায় এক ভালো করে পড়ে তোমরা কিন্তু এই উত্তরটি যেন করতে পারো, করে সেটা আমাকে পাঠাতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী অধ্যায়তে। আচ্ছা, পরবর্তী অধ্যায় থেকে আমরা যেই জিনিসগুলো পড়ব সেটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। আমরা পরবর্তী অধ্যায় 2 থেকে এই জিনিসগুলো পড়ব। আমাদের অধ্যায় 2-1 কিন্তু শেষ হয়ে গেছে, আর দ্বিতীয় অধ্যায়ের নাম কি? অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। গুরুত্বপূর্ণ ধারণা সমূহ, এটা আমাদের কি? অধ্যায় 2। আচ্ছা, অধ্যায় 2-তে আচ্ছা নতুন জয়েন করেছে, আমি দেখিনি কারা কারা। মোহাম্মদ সেলিম, তারপরে বোরহান, মুক্তা মনে লিখেছে আমি আছি আপু, থ্যাংক ইউ মুক্তা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে অধ্যায় 2টি শুরু করতে যাচ্ছি। এখন হচ্ছে অর্থনৈতিক সম্পদ। অধ্যায় 2-এর হচ্ছে প্রথম টপিকটি কি টপিক পড়বো আমরা? অর্থনৈতিক সম্পদ,
দ্রব্য নিয়ে পড়বো, তারপরে সুযোগ ব্যয় ও চয়ন নিয়ে পড়বো, আয় সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে পড়বো, অর্থনৈতিক ও অর্থনৈতিক কার্যাবলীগুলো নিয়ে আমরা দেখব। আচ্ছা, এরপরে দেখো অর্থনৈতিক সম্পদ। আচ্ছা দেখো, এখন অর্থনৈতিক সম্পদ হচ্ছে, আচ্ছা আমাদের কিন্তু কোনো কিছু কিনতে হলে অবশ্যই অর্থ ব্যয় করতে হবে, তাই না? তাহলে কি আমাদের কিনতে হলে কি করতে হবে? সম্পদ অর্থ ব্যয় করতে হবে যদি আমরা কিছু কিনতে চাই। এখন যে সম্পদগুলো কিনতে হলে আমাদের অর্থ ব্যয় করার প্রয়োজন হয় এবং যেগুলো আমাদের অভাব মিটিয়ে থাকে সেগুলোকে আমরা অর্থনৈতিক সম্পদ বলে থাকি। এখন দেখো অর্থনৈতিক সম্পদের আমরা 4টি বৈশিষ্ট্য দেখব। চলো তাহলে 4টি বৈশিষ্ট্য আমরা দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, 4টি বৈশিষ্ট্য দেখব। 4টি বৈশিষ্ট্য দেখব। 4টি বৈশিষ্ট্য দেখো। প্রথম বৈশিষ্ট্য কি? উপযোগ। আচ্ছা, উপযোগ কি দেখো, এখন অর্থনৈতিক সম্পদ যদি বলি আমরা, আরো কিছু অর্থনৈতিক সম্পদ যদি ধরো, যেমন ডাক্তারের সেবা, তারপরে হচ্ছে তোমরা যদি দেখো ডাক্তারের সেবা বা শিক্ষক যে পড়াচ্ছেন পাঠদান, এগুলো কিন্তু অর্থনৈতিক সম্পদের মধ্যে পড়ে। কারণ কি, তুমি যে কোনো ডাক্তারের কাছে যাচ্ছ, তার সেবাটা গ্রহণ করছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অর্থ ব্যয় করার প্রয়োজন হচ্ছে। এরপরে দেখো আমরা চলে আসব অর্থনৈতিক যে সম্পদের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাটাকে বলা হয় উপযোগ। যেমন ধরো যদি বলি আমরা যে কোনো দ্রব্য, যেমন কোনো দ্রব্য যদি উপযোগ না থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা সম্পদ বলবো না। যেমন ধরো যে কোনো একটা সম্পদ ধরে নাও, সে যদি তোমার অভাব পূরণ করে, ধরো বিশুদ্ধ পানি। এখন দেখো বিশুদ্ধ পানি কিন্তু তোমার অভাব পূরণ করছে। তোমাকে কিন্তু বিশুদ্ধ পানি অনেক সময় বাজারজাতকরণ পানিগুলো কি করছো, টাকা দিয়ে কিনে খাওয়া হচ্ছে। তাহলে কি এই বিশুদ্ধ পানি অবশ্যই অভাব মেটাচ্ছে এবং তা অর্থ দিয়ে কেনা হচ্ছে, তার উপযোগ আছে, তাই না? তাহলে তাকে কি বলবো? অর্থনৈতিক সম্পদ। তারপরে কি বলবো? অপ্রাচুর্যতা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অপ্রাচুর্যতা। আচ্ছা, যদি দেখি প্রাচুর্যতা মানে কি? অনেক বেশি। আর অপ্রাচুর্যতা মানে হচ্ছে সেটা অনেক বেশি না, কিছু মানে সীমিত পরিমাণে থাকবে, সেটাকে অপ্রাচুর্যতা বলে। তার মানে আমি কিন্তু আগেও বলেছি, বাতাস, আলো, বাতাস এগুলো কিন্তু, নদীর পানি এগুলো কিন্তু অর্থনীতিতে সম্পদ না। কিন্তু এই পানিটাই যখন, নদীর পানিটাই যদি কোনো বিশুদ্ধকরণ করে বোতলে বাজারজাত করা হয়, সেটা কিন্তু আবার অর্থনৈতিক সম্পদে পরিণত হয়, তখন কিন্তু তাকে আমরা অর্থনৈতিক সম্পদ বলতে পারবো। যেমন ধরো জমি, গ্যাস, তারপর যদি বলো যে অনেক যন্ত্রপাতি, অনেক কিছু যেগুলো ইত্যাদি থাকে, সেগুলো কিন্তু একটা সীমিত পরিমাণে থাকে, অনেক বেশি অর্ধেক থাকে না। এরপরে 3 নাম্বার বৈশিষ্ট্য যদি দেখি অর্থনৈতিক সম্পদে, সেটা হচ্ছে কি? হস্তান্তরযোগ্য। তার মানে হচ্ছে, মনে করো এই মার্কারটা, তাই না, এই জিনিসটা কিন্তু আমি চাইলেই কি করতে পারবো, আমার থেকে একজন কিনে নিতে পারবে বা আমি দোকান থেকে কিনে নিতে পারবো, তাই না, এই কলমটাও। এখন দেখো এই হস্তান্তরযোগ্য, আবার যদি বলি, ধরো এখন হুমায়ুন আহমেদের কথা যদি চিন্তা করি, লেখক হুমায়ুন আহমেদ, উনার যে গুণ, বা উনি লেখক, উনার কিন্তু যে এটা হস্তান্তরযোগ্য নয়, বা কোনো যদি বলি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা, এটাও কিন্তু হস্তান্তরযোগ্য নয়, এগুলো কিন্তু অর্থনৈতিক সম্পদ আমরা বলতে পারবো না। মালিকানা, তার মানে হচ্ছে মালিকানা বদল সম্ভব না। এখন আমি চাইলেই কিন্তু এই মার্কারটি অন্য কাউকে দিতে পারি।
বা অন্য কেউ আমার থেকে কিনে নিতে পারে, তখন এটার মালিকানা বদল হয়ে যাবে। তার মানে কি এটার হস্তান্তর যোগ্যতা আছে, একজনের হাত থেকে আরেকজন নিতে পারবে। এরপর দেখো 4 নাম্বার হচ্ছে বাহ্যিকতা। বাহ্যিকতা হচ্ছে, এখন দেখো বাহ্যিকতা বলতে হচ্ছে অভ্যন্তরীণ গুণ বোঝায়, যা যেমন কিছু সম্পদের অভ্যন্তরীণ কিছু গুণ যদি বলি আমরা, সেগুলোকে কিন্তু আমরা সম্পদ বলবো না। তার মানে হচ্ছে সেটার একটা বাহ্যিকতা থাকতে হবে, মানে সেটা চোখে দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে বা ধরা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার যদি দেখি পুঁজিবাদী বা এমন কিছু পুঁজিবাদী বাজারে কিন্তু সেই বাহ্যিকতা না থাকলেও কিন্তু সেটাকে অনেক বিক্রয়যোগ্য সম্পদে পরিণত করা হয়। যেমন ধরো একটা, সেই ক্ষেত্রে যদি বলি একটা ডাক্তারের সেবা, সেই ক্ষেত্রেও কিন্তু বাহ্যিকতা না থাকলেও কিন্তু সেটা কি হচ্ছে, আমি যখন ডাক্তারের সেবা নিচ্ছি, ডাক্তারকে কিন্তু আমার ভিজিট দিতে হচ্ছে, তাই না? তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, অর্থনৈতিক সম্পদের 4টি বৈশিষ্ট্য দেখে ফেললাম। কি দেখলাম? উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্য ও বাহ্যিকতা। এখন আমি তোমাদেরকে পরে একটা প্রশ্ন করব, তোমরা সেটা উত্তর দিবে। আমি এটা মুছে দেই, এরপরে আমরা চলে যাব। আচ্ছা বলো তো, নার্সের সেবা এটা অর্থনৈতিক সম্পদ নয়, এই কথাটা কি সত্যি না মিথ্যা? উত্তর দিয়ে তুমি আমাকে জানিয়ে দাও তো। আচ্ছা, সামিয়া রহমান ধন্যবাদ। তকির আমি থ্যাঙ্কস আপু, ওয়েলকাম তকির। মুক্তামণি জয়েন করেছে, চাঁদনি জয়েন করেছে। আচ্ছা সবাই আমাকে বলে দাও তো, নার্সের সেবা এটা অর্থনৈতিক সম্পদ নয়, এটা কি সত্যি না এটা সত্য মিথ্যা? এই কথাটা কি ট্রু না ফলস, কোনটা হবে? আমি যে কথাটি বলেছি নার্সের সেবা এটা অর্থনৈতিক সম্পদ নয়, এটা কি হবে বলো তো? উত্তর যদি ট্রু হয়, সত্যি হয়, তাহলে তোমরা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর যদি ফলস হয় তাও কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিয়ে দাও। আচ্ছা সামিয়া বলেছে ফলস, নার্সের সেবা এটা অর্থনৈতিক সম্পদ নয়। সামিয়া বলেছে ফলস। আচ্ছা আর কে আছে? আরো জয়েন করেছে অনেকে। এরপরে তকির আহমেদ বলেছে, উত্তর দিয়েছে। মোহাম্মদ সেলিম জয়েন করেছে। আচ্ছা কি হবে বলো তো, এটা অর্থনৈতিক, হ্যাঁ মুক্তামণি বলেছে ফলস আপু, হ্যাঁ একদম ঠিক, এই কথাটা সত্যি নয়। নার্সের সেবা অর্থনৈতিক সম্পদ নয়, এটা ভুল কথা। নার্সের সেবা কিন্তু অর্থনৈতিক সম্পদ। কেন অর্থনৈতিক সম্পদ নার্সের সেবা? ধরো কোনো হসপিটালে যখন নার্স রোগীদের সেবা করে বা কিছু, তখন কিন্তু সেই রোগী সেই হসপিটালে কিন্তু রোগী থাকার জন্য বা যাওয়ার জন্য কিন্তু তাকে টাকা ব্যয় করতে হচ্ছে, অর্থ ব্যয় করতে হচ্ছে, তাই না? তাহলে কি নার্সের সেবার জন্য কিন্তু তার অর্থ ব্যয় হচ্ছে। সেই ক্ষেত্রে কি, যেহেতু অর্থ ব্যয় হচ্ছে নার্সের এই সেবার জন্য, সেই ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি, এটা অর্থনৈতিক সম্পদ। হ্যাঁ সামিয়া তোমার উত্তর হয়েছে, ফেলুদা তোমারও উত্তর ঠিক হয়েছে। আচ্ছা আমরা এখন অধ্যায় 2 এর আজকে এই অধ্যায় 2 এর যেটা পড়বো এখন যেটা পড়বো আমরা সম্পদের শ্রেণী বিভাগ দেখব। এরপরে আমরা আজকে এইটুকুই পড়বো, পরবর্তীতে আমরা পরের ক্লাসে অধ্যায় 2 এর বাকি অংশটা শেষ করব। আচ্ছা এখন দেখো পরের টপিকটা হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ। আচ্ছা সম্পদের শ্রেণী বিভাগ কি? উৎস উৎপত্তি অনুসারে সম্পদকে 3 রকম শ্রেণীতে ভাগ করা হয়।
সেটা আমরা দেখে নেই। এক হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ। দুই হচ্ছে মানবিক সম্পদ, মানবিক সম্পদ। তিন হচ্ছে উৎপাদিত সম্পদ। আচ্ছা, প্রাকৃতিক সম্পদ হচ্ছে সেই সম্পদগুলো যেগুলো আমরা নেচার বা প্রকৃতিতে পেয়ে থাকি। এমন কি কি হতে পারে বলতো? আমরা যেগুলো আমাদের মানুষের প্রয়োজন মিটিয়ে থাকে সেগুলো কি হতে পারে? যেমন ভূমি, তারপরে কি বনভূমি, বনভূমি এগুলো, তাই না, ইত্যাদি, তাই না। খনিজ, আবার একটা আছে যদি বলি খনিজ সম্পদ, খনিজ সম্পদ এগুলো কি বলতে থাকি? প্রাকৃতিক সম্পদ, এগুলো আমরা প্রকৃতিতে পেয়ে থাকি। এরপরে দেখো, এরপর আমরা দেখব মানবিক সম্পদ। মানবিক সম্পদগুলো কোনগুলো? দেখো, মানুষের কিন্তু বিভিন্ন প্রকার যোগ্যতা দক্ষতা রয়েছে, তাই না। এই যে এই মানুষের এই যোগ্যতা দক্ষতা, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? মানবিক সম্পদ। যেগুলো কি হতে পারে আমাদের? যেমন উদাহরণ আমরা কি দিতে পারি? প্রতিভা, একটা মানুষের প্রতিভা, দক্ষতা ইত্যাদি, তাই না। এগুলো কি, এই যে দেখো একটা মানুষের প্রতিভা, তার যে একটা কোনো কিছু পারার দক্ষতা, সেগুলোকে কিন্তু আমরা বলবো মানবিক সম্পদ। উৎপাদিত সম্পদ হচ্ছে সেগুলোকে বলে, সেগুলো কি হচ্ছে? প্রাকৃতিক যোগ যোগ মানবিক সম্পদ যোগ কাজে লাগিয়ে, এগুলোকে কাজে লাগিয়ে যে একটা নতুন সম্পদ সৃষ্টি হয় তাকে কি বলে? উৎপাদিত সম্পদ। যেমন আমরা বলতে পারি, উদাহরণ বলতে পারি হচ্ছে কলকারখানা, কলকারখানা, কলকারখানা। তারপরে বলতে পারি হচ্ছে যন্ত্রপাতি। আচ্ছা, এখন দেখো উৎপাদিত কলকারখানা, যন্ত্রপাতি, উৎপাদিত সম্পদ। কেন? দেখো, কলকারখানা তৈরি করার জন্য কিন্তু কি দরকার? একটা ভূমির দরকার, তাই না, একটা জায়গার দরকার। এবং কলকারখানা তৈরি করেছে কি, তৈরি করতে কি দরকার? দক্ষতা দরকার, কিন্তু মানুষের দক্ষতা দরকার। এবং কে বানিয়েছে? সেখানে কিন্তু বানানোর জন্য কি মানুষ কাজ করছে। তাহলে কি এই প্রাকৃতিক আর মানবিক দুটো সম্পদ মিলেই কিন্তু এই উৎপাদিত সম্পদ। ঠিক তেমনি যন্ত্রপাতি যদি বলি, কোনো একটা যন্ত্র তৈরি করতেও কিন্তু প্রাকৃতিক ও মানবিক সম্পদের ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বললাম? সম্পদের শ্রেণীবিভাগ তিনটি: প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, উৎপাদিত সম্পদ। এবং উৎপাদিত সম্পদ হচ্ছে এই প্রথম দুটি সম্পদের সংমিশ্রণে যে সম্পদ তৈরি হয় সেটাই হচ্ছে উৎপাদিত সম্পদ। আচ্ছা, আজকে এই পর্যন্তই পড়াবো অধ্যায় 2-এর। আমার নেক্সট লাইভ ক্লাসে তোমাদের অধ্যায় 2-এর বাকি অংশটা তোমাদেরকে আমি দেখাবো। আচ্ছা, এখন বলো তো, আমি তোমাদেরকে এটা একটা শেষ প্রশ্ন করব এই লাইভ ক্লাসের, তোমরা সেটার উত্তর আমাকে জানাবে। অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য কয়টি? 1 নাম্বার 3টি, 2 নাম্বার 4টি। তোমরা আমাকে উত্তরে জানিয়ে দাও। আচ্ছা, সামিয়া রহমান মুন, আচ্ছা উত্তরটি বলে দাও। অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য কয়টি? আমরা কিন্তু কিছুক্ষণ আগে এটা পড়েছি, দেখেছি। 3টি না 4টি? কি হবে উত্তর? 1 হবে না 2 হবে? আচ্ছা, এই উত্তরটি জানিয়ে দাও। এই জানানো, আমরা কিন্তু পরের যে লাইভ ক্লাসটি হবে তখন কিন্তু আমরা এই বাকি যে টপিকগুলো, দ্রব্য, সুযোগ ব্যয় ও চয়ন, আয় সঞ্চয় ও বিনিয়োগ, অর্থনৈতিক ও অর্থনৈতিক কার্যাবলী, এগুলো কিন্তু দেখব। এগুলো আমরা তখন পড়ব। আচ্ছা, অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য, আমরা কিন্তু কিছুক্ষণ আগে অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য দেখেছি এবং সম্পদের শ্রেণীবিভাগ, এই দুইটা জিনিস দেখেছি।
অধ্যায় 2 থেকে। আচ্ছা, মুক্তামণি বলেছে অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য 3টি। আচ্ছা, মুক্তামণি আমরা কিন্তু কিছুক্ষণ আগে এটা দেখেছি, অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য প্রথমে দেখেছি, তারপরে কিন্তু আমরা যেটা দেখেছি এটা কিন্তু সম্পদের শ্রেণী বিভাগ দেখেছি। ঠিক আছে, তাহলে কোনটা কয়টি সেটা কিন্তু একটু চিন্তা করে তোমরা উত্তরটি দিতে পারো। আচ্ছা, মুক্তামণি 3টি বলেছে। আচ্ছা, উত্তর হবে কয়টি? 2 নম্বর হবে হচ্ছে 4টি। তার মানে অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে 4টি। আমরা কিন্তু বলেছি 4টি, কি কি বলেছিলাম? উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্য আর বাহ্যিকতা। এই 4টি বৈশিষ্ট্যের কথা বলেছি। আর যে 3টি উত্তর দিয়েছো সেটা কিন্তু আমাদের সম্পদের শ্রেণী বিভাগ। আচ্ছা, এর সাথে আমি তোমাদেরকে এখন আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তার আগে তোমরা জেনে নিও, তোমাদের কিন্তু এই বাড়ির কাজ বা এই প্রশ্নের উত্তর লিখে আমাকে জানাবে, এবং বাছাইকৃত 3টি উত্তর কিন্তু আমি 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে অবশ্যই তার নাম সহ পোস্ট করব। আচ্ছা, তোমরা প্রথম থেকে আর বৃত্তাকার প্রবাহ চিত্র সহ আলোচনা করো, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনা করো। 2টা প্রশ্নই কিন্তু অধ্যায় 1 থেকে। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে আমরা অধ্যায় 1 পড়েছি আর অধ্যায় 2 এর কিছু অংশ পড়েছি। আমরা নেক্সট ক্লাসে আমি অধ্যায় 2 থেকে 2 এর বাকি অংশ অবশ্যই তোমাদেরকে পড়াবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।